সকালবেলা বের হতে একটু দেরি হয়ে গেল। সকালের খাওয়া দাওয়া এবং বিদায় নিতে নিতেই সময়টা লেগে গেছে। মন চাইছিল আর একটু কিছু সময় একটু বাজারে থেকে যাই। তাদের আতিথেয়তা এত মুগ্ধ করেছে যে একটু মনটা খারাপই হয়ে গেল, কিন্তু কি করব, বের তো হতে হবেই। যা হোক, আবারও পথ চলা শুরু। সেই চিরচেনা নদী, দুপাশে খাড়া পাহাড় এবং মাঝখানে খরস্রোতা নদীর মাঝখান দিয়ে আবারও ছুটে চলা। এবারের প্রথম গন্তব্য হচ্ছে আমাদের রেমাক্রি ফলস। বান্দরবনের প্রতি পরতে পরতে যেন সুন্দরের হাতছানি, আর সেই সাথেই এই রেমাক্রি ফলস যেন মৃত্যুর ফাঁদ। বর্ষাকালে এই নদীর পানি এতটাই বেড়ে থাকে যে নিচের যে বড় বড় পাথরগুলো সেগুলো আর দেখা যায় না। অনেক সময় নৌকা ওই পাথরগুলোতে ধাক্কা লেগে নৌকা উল্টে যায়, অথবা প্রচণ্ড স্রোতের কারণে অনেক সময় নৌকা আর বাঁকগুলোতে ঘুরতে পারে না, ওইখানে ডুবে যায়। অনেক ক্ষেত্রেই এরকম দুর্ঘটনাগুলো প্রায়ই হয়েছে, দেখতে পেয়েছি। আমরা দুটো নৌকা নিয়ে ছুটে চলছি। ওই যে দূর থেকে আমাদের আরেকটি নৌকা দেখা যাচ্ছে, প্রচণ্ড স্রোতের বিপরীত দিকে ছুটে চলছে। এই নৌকাগুলোর স্ট্রাকচারটাও একটু ডিফারেন্ট, একটু লম্বাটে, আর যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, যে মোটরটা, এটার একটা তীব্র সাউন্ড আছে এবং দুপাহাড়ের মাঝখান দিয়ে চলার সময় মানে একটা বেশ ভয়ঙ্কর শব্দের তৈরি করে। বর্ষাকাল এবং শীতকালে দু ঋতুতে এখানের সৌন্দর্য সম্পূর্ণ রকমই আলাদা। বর্ষাকালে যেমন নদীতে প্রচুর পরিমাণে পানি থাকে, সেই সাথে থাকে প্রচণ্ড স্রোত। অনেক সময় দূর থেকে বড় বড় গাছগুলো ভেসে আসে। এখানের কাছের যে জনগোষ্ঠী আছে তারা সেগুলো ধরে তাদের নিজেদের ব্যবহারের জন্য কাজে লাগায়। একটুখানি 10-15 মিনিট। আচ্ছা, একটুখানি। একজন নেমে নৌকা চাপায় ধরো। গতকালকে হচ্ছে বৃষ্টির পরে এখন তো হচ্ছে একটু হয়েছে, পানি কমছে, যার কারণে এই ফলসটা পুরোপুরি দেখা যাচ্ছে। এখানে মাছ আছে প্রচুর পরিমাণে, জীবন জীবিকার একটা অন্যরকম ব্যবস্থা এখানে। বর্ষা মৌসুমে না আসলে এই রেমাক্রি ফলসের সৌন্দর্য উপলব্ধি করাই যায় না। ওই যে দূরে ছোট্ট কিছু রিসোর্ট বা কটেজগুলো দেখা যাচ্ছে, এটাকে রিসোর্ট বলা যাবে না, কটেজই বলা যায়। এখানে কিন্তু অনেকেই এসে থাকে এবং এখানে
ইন্টারনেটের ব্যবস্থাও কোনো কোনো জায়গাতে আছে। কি দাদা, মাছ পাচ্ছ? মাছ পাওয়া যায়? মাছ পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা তারপরে দেখি কি অবস্থা হয়। এই রেমাট্রি ফলস পার হওয়ার পরে আমাদেরই নৌকায় করে আমরা ওই পাশের থেকে আবার যাব। বাবা, পিছলা অনেক, এখানে অনেক অনেক পিছলা আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তবে ভয়ঙ্কর আছে। পেছনে ভারী ব্যাগ, হাতে ক্যামেরা। তিনদুতে না আসলে বাংলাদেশ দেখাই হবে না। এই জায়গাটা সৌন্দর্যের দিক থেকে অতুলনীয়, এখানে বলে পুরো বোঝানোটা সম্ভবই না। মাটিগুলো না পাথর এগুলো বোঝা মুশকিল, তবে যাই হোক পিচ্ছিল যথেষ্ট পরিমাণ আছে কোনো কোনো জায়গাতে। প্রতিটা স্টেপ আমাদেরকে দেখে দেখে পার হতে হচ্ছে। এই যে আমাদের দুটো নৌকা আবার এখানে ঘুরে চলে আসলো। আমরা এইখান থেকে আমরা যাব। বৃষ্টি আসছে, একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের। পুরো জায়গার সৌন্দর্যই অতুলনীয়, খুবই সুন্দর একটা জায়গা, মন জুড়ে যাবে। মনে হচ্ছিল যে ওইখানে যে ছবি তুলি, ওখানে বসে থাকে কিছুক্ষণ, অনেকেই থাকে, কিন্তু ওখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়, কিন্তু হচ্ছে পানির স্রোতটা এখন অনেক বেশি, একটু কম থাকলে আর একটু ভালো। হ্যাঁ, ঠিক আছে, তো ঠিক আছে। ওই যে আরও কিছু মানুষজন ওদিক দিয়ে আসছে। আমরা এখন নাফাখুমের উদ্দেশ্যে রওনা দিব। দেখা যাক ওইদিকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। পাহাড়ের এই বুনো পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম নাফাখুম ঝর্ণার বেশ কিছুক্ষণ আগে। এখান থেকে আবার নৌকা চলে না, এখান থেকে নেমে একটু কিছু পথ হেঁটে তারপর আবার নৌকার দিয়ে আমাদেরকে যেতে হবে নাফাখুম। এই জায়গাটা দেখেন, প্রচণ্ড স্রোত, প্রচণ্ড। হ্যাঁ, আর পাহাড়ি বুনো পথ ধরে হাঁটতে হাঁটতে আমাদের পরবর্তী যে নৌকা আমরা উঠবো সেই জায়গাতে আমরা যাচ্ছি। জায়গাটা, এই জায়গাটা যথেষ্ট অনেক সরু, পিচ্ছিল আছে, খুব দেখে দেখে চলতে হচ্ছে আমাদের। তবে যাই হোক, আজকের প্রকৃতিটা সত্যি খুব অসাধারণ। কোনো রোদ নেই, মেঘের ঘনঘটা আছে, কিন্তু বৃষ্টি এই মুহূর্তে নামবে বলে মনে হচ্ছে না। চলতে চলতে দু একটা ঘর বাড়ি, ছোট্ট একটা পাড়া। আবারও চাইলে যে কেউ সামনের ওই দোকানগুলো থেকে কিছু প্রয়োজনীয় খাবার দাবার বা জিনিস কিনে নিতে পারে। এখানে কিছু কিছু বিস্কিট, ড্রিঙ্কস, কলা এগুলো আসলে এরা বিক্রি করে। পাহাড়ি কিছু
এখানে এই পথটুকু হাঁটতে হবে এবং এই পথটুকু হাঁটতে হাঁটতে আমরা আসলে পাহাড়ে জীবনযাপনটা অনেক কষ্টের। আমরা যদিও আসি কয়েকদিনের জন্য, অনেক সুন্দর আমাদের মনে হয়, কিন্তু পাহাড়ে যারা থাকেন তারা আসলে অনেক কষ্ট করেই থাকেন। দেখতে দেখতে আর একটা ঝর্ণা আমরা আসলে পেয়ে গেছি। এখানে ঝর্ণা একটা দুইটা না, গুণে শেষ করা মুশকিল। অসংখ্য ছোট ছোট ঝর্ণাগুলো আছে এবং এটা বৃষ্টির সময় না আসলে এই ঝর্ণাগুলো কখনোই পাওয়া সম্ভব না। পাহাড়ের পাতাগুলো সবুজ হয়ে আছে, ময়লার লেশ মাত্র নাই। পরিষ্কার পরিচ্ছন্ন, ধুয়ে মুছে একেবারে একাকার। একটু পাটা ভিজিয়ে নেই। ওয়াও, কি সুন্দর ঠান্ডা পানি, পরিষ্কার পানি। পা ভিজালে একটা অনেক তৃপ্তি, অনেক ভালো লাগা কাজ করে। এখানে বোধহয় প্রধান শস্যই হচ্ছে বোধহয় কলা, তারপর হচ্ছে হলুদ, কোথাও মরিচ, কোথাও বা জুমের চাল। কিন্তু কলা গাছ এত বেশি এইখানে সব কলাগুলো কেটে থানচিতে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে দেশের বিভিন্ন জায়গাতে চলে যায়। আবারও একটা ছোট্ট একটা দোকান, চাইলে এখান থেকে এই যে তাজা আনারস খাওয়া যায় এবং এখানকার আনারসটা এত সুস্বাদু, মুখের মধ্যে দিলেই রসে টইটুম্বুর হয়ে যায়। দাদা, এগুলো আনারস? ও, এগুলো ও, এটা গাছ লাগানো হবে, আনারসের গাছ লাগানো হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সাধারণত অনেক বেশি কিছু পাওয়া না গেলেও কলা, আনারস, পেঁপে এই ধরনের ছোট ছোট দোকানগুলো থেকে পাওয়া যায় এবং ওনাদের বিক্রিটা আমাদের মতো ঘুরতে আসা পর্যটকদের জন্যই। সামনে এগোতে থাকি, আশা করছি নতুন কিছু সন্ধানে। কাছে যাওয়া নিষেধ করেছে। আপনার ইয়া নিলেন ওই যে, এটাকে আমরা তো ব্যাক করবো, এটাকে ব্যাক করবো না। নাফাকুম ওইটা কই না
দাদা না নাফাকুম শেষ পর্যন্ত আসতে পারলাম না। সাসপেনশন ব্রিজটা বোধহয় খুব বেশি ব্যবহার এখন আর হয় না। সেই কয়েকটা দোকানপাট, উপরে কয়েকটা থাকার জায়গা, আর এই হলো আমাদের নৌকা। পিছলা ছবি একটা আইয়ের মন্দির অনেক পিচ্ছিল রাস্তা, অনেক পিচ্ছিল। আর এই পিচ্ছিলের কারণেই বড় বড় দুর্ঘটনাগুলো এখানে হয়। সাঁতারে পিছনে আসবে যেমন হওয়ার কথা তেমনই।